নমস্কার থ্রিলারল্যান্ড পরিবার, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমরা সবাই আগের গল্পটা মানে ভাগার খাকি গল্পটি শুনে ফেলেছো তো? আজ আমরা এসেছি নতুন একটি গল্পকে সঙ্গে নিয়ে। আর তোমরা তো জানোই থ্রিলারল্যান্ড এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, অর্থাৎ থ্রিলারল্যান্ডের প্রত্যেকটি গল্প তোমরা পাবে আমাদের স্পটিফাই চ্যানেলে ইউটিউবের থেকে এক সপ্তাহ আগে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কি নামটা শুনেই গায়ে কাঁটা দিল তো? হ্যাঁ, সাহিত্যপ্রেমীদের এমনটাই হয়ে থাকে। তার গল্প পড়ে বা শুনে নস্টালজিক হয়ে পড়ার নেশায় বোধ হতে সকলেরই ইচ্ছা করে। আর বছরের এই শেষ সময়টায় তোমাদের সকলের ভালোবাসায় আমাদের ছোট্ট থ্রিলারল্যান্ড আজ 1 লক্ষের পরিবার। আর সেই উদযাপনে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প একটি কোঠা বাড়ির ইতিহাস। আজকের গল্প পাঠে এবং সূত্রধার আমি কুন্তল ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের গল্প একটি কোঠা বাড়ির ইতিহাস। 1240 সাল সকালবেলা। কাল দোল পূর্ণিমা, আর এদিকে কালীপদ চৌধুরী ব্যস্ত হয়ে উঠেছেন। খই দই খেয়ে তিনি এখনই রওনা দেবেন। অক্ষয় মিস্ত্রিকে ডেকে এনে কোঠা ঘরের আনুমানিক ব্যয় ঠিক করতে হবে। রামতারণ বাড়ুজ্যে কৃষ্ণনগর কোর্টের নকল নবিশ। গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি, 2 পয়সা করেছেন, গোলা পালা কিছু জমি জমাও করেছেন। ছুটিতে রামতারণ বাড়ি এসেছেন। চণ্ডী মণ্ডপে বসে তামাক টানছেন সকালবেলায়। কালীপদ চৌধুরীকে দেখে বললেন, কোথায় চললে হে? আগে কাকা, অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি। কেন হে? অক্ষয় মিস্ত্রিকে কি হবে তোমার? কালীপদ এসে বসলেন চণ্ডী মণ্ডপের দাওয়ায়। বললেন, বাহ, এবারে মিহুরে গাছটাতে খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল, একটু একটু ঠান্ডা বাতাস বইছে। আম্র মুকুলের সুমিষ্ট সৌরভে ভরপুর চারিদিক। রামতারণ বললেন, আগের বারও বোল হয়েছিল ভালো, কুয়াশাতে সব ঝাঁই পড়ে গেল। দেখো এবছর কি হয়। বোল তো ভালোই হয়, তবে টিকে থাকে না। এই সময় রামতারণের ভাইঝি একটা কাঁসার সাগুড়িতে চাল ভাজা, নারকেল কোড়া আর খানিকটা গুড় নিয়ে এসে বলল, জ্যাঠামশাই, খাবারটা খান। রামতারণ ব্যস্ত হয়ে বললেন, ও শৈলী, এই তোর কালীপদ দাদা এসেছে, বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বলগে। কালীপদ বললেন, না না কাকা, আমি এইমাত্র খই দই খেয়েই বেরিয়েছি। আমায় যেতে হবে সেই পুব পাড়া, বুঝলে? হ্যাঁ, ওই অক্ষয় মিস্ত্রিকে বাড়িতে পাওয়া খুব দরকার। আমি এখন উঠি। হ্যাঁ, আরে না না, বসো বসো, 2টি চাল ভাজা খেলে তোমাদের মতন ছেলে ছোকরা মানুষের আর অখিতে হবে না। যা শৈলী, নিয়ে আয় তো। এ কি ভালো হয়ে উঠে এসে বসো না। তা তুমি আজকাল সেই জমিদারি সেরেস্তাতেই কাজ করছো তো? আগে হ্যাঁ। একটু পরে শৈলী আরেক বাটি চাল ভাজা আর গুড় নিয়ে এসে কালীপদর সামনে রেখে চলে গেল। যে সময়ের কথা বলছি, তখন পল্লী গ্রামেও অবিবাহিত কিশোরী মেয়ে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সঙ্গে গুরুজনের সম্মুখে কথাবার্তা বলতে পারত না। শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দেখতে শুনতেও ভালো, রং ও ফর্সা। চেয়ে দেখবারও 2-1টি কথা বলার ইচ্ছে থাকলেও কালীপদ সামলে নিল। রামতারণ জিজ্ঞাসা করলেন, তারপর বলো, অক্ষয় মিস্ত্রির কাছে কি মনে করে? 2টো পাকা ঘর করব ভাবছি কাকা। রামতারণ একটু বিস্মিত না হয়ে পারলেন না। সেদিনের ছেলে কালীপদ, ওর বাবাও পয়সা রেখে যাননি মৃত্যুকালে। একটি অবিবাহিতা ভগ্নী আর বিধবা মা, এই নিয়ে ওর সংসার। আজ 8 থেকে 10 বছর কি করে যে চালাচ্ছে, রামতারণ বাড়ুজ্যে তার খবর রাখা আবশ্যক মনে করেননি।
কিন্তু সেই কালীপদই আজ তার পৈতৃক আমলের চৌচলা খড়ের ঘর ছেড়ে পাকা বাড়িতে বাস করার স্পর্ধা করছে। এত পয়সা ছোড়ার হাতে এলো কিভাবে? রামতারণ বললেন, আচ্ছা কাকা, আপনি বলতে পারেন দুখানা ঘর মাত্র, দরজা জানলা সামনে একটু রোয়াক, এতে কত খরচ পড়তে পারে? তাই যাচ্ছিলাম আর কি অক্ষয় মিস্ত্রির কাছে। আপনার আঁচ পেলে আর অতদূর যায়নি। তাহলে যদি বলেন। দাঁড়াও দাঁড়াও, কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে। আনি। যথারীতি কাগজ কলম এনে হিসাবপত্র করে দেখা গেল 800 টাকার কমে ওরকম একখানা ছোট বাড়ি তৈরি হয় না। সব জিনিসপত্রের দামই বেশি। ইটের জন্য 1000 টাকা, 10.5 আনা করে সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রি মজুরি 10 আনা, আর পেটেল মজুরের 4 আনা থেকে 5 আনা তো হবেই। রামতারণ ভেবেছিলেন খরচের হিসেব পেলে ছোড়ার চুলবুলানি ভেঙে যাবে, কিন্তু দেখা গেল তা নয়। ছোড়া দমল না, বরং বলল, 800 টাকা তো না হয় 100 টাকা এদিক ওদিক হতেই পারে, কি বলেন? হ্যাঁ, তাহলে ওই 5ই দেখে একটা শুভ দিন দেখে নিন কাকা। হ্যাঁ, সূত্র ফেলা যাক। তা একদিন দেখো খন, কোঠা করছো বড়ই আনন্দের কথা। তোমাদের উন্নতি দেখলে মনে বড় আনন্দ হয় বাবা। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন, তা সবই ভাগ্য। কালীপদ রামতারণ বারুজ্যের পায়ের ধুলো নিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন কাকা, যেন মাকে অন্তত কোঠা ঘরে শোয়াতে পারি। আপনাদের আশীর্বাদেই হবে। হবে হবে বাবা, হবে বই কি। তবে হ্যাঁ, 1000 টাকা ট্যাঁকে গুজে তারপর কাজে হাত দিও। দেখো কাজ আবার অর্ধেক হয়ে পড়ে না থাকে যেন। বড় শক্ত কাজ কিন্তু, ছেলে মানুষ কিনা, তাই বলছি। দেখে আগে আপনার সঙ্গে পরামর্শ করেই সব করবো আর কি। আমার আর কে আছে আপনাদের 5 জন ছাড়া? কত কষ্টে মানুষ হয়েছি বাবা মারা যাওয়ার পরে, সবই তো জানে। কোনোদিন খাওয়ার জুটেছে, কোনোদিন জোটেনি। ছেঁড়া কাপড়ে তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি। দুধ ঘি এর মুখ দেখিনি কোনোদিন। তা হ্যাঁ, তোমার ভগ্নিটি তো প্রায় 11 বছরে পড়লো, আর তো ঘরে রাখা যায় না। এবার ওর একটা বিয়ের জোগাড় করো। পল্লীগ্রাম জায়গা, লোকে কি বলবে না বলবে। বাড়ি না হয় 2 বছর পরে করো, এই ভগ্নিটির বিয়েটা আগে দাও। তাও সন্ধান দেখছি কাকা। যাই হোক, ও বেলা এসে বলবো খুন সব। হ্যাঁ, আচ্ছা উঠি তাহলে এখন, কেমন? কালীপদ চৌধুরী চলে গেলেন। এদিকে রামতারণ বারুজ্যের সকালটা একেবারে মাটি হয়ে গেল। না, আজ আর কোনো কাজ করা চলবে না। কি কুক্ষণে যে তিনি চণ্ডী মণ্ডপে তামাক খেতে বসেছিলেন। রামতারণ বারুজ্যে অন্যভাবেও 2-1 বাধা দেবার চেষ্টা করেছিলেন। একবার মিস্ত্রিদের কাজ বন্ধ করার চেষ্টাও করেছিলেন, আর একবার অন্য কি একটা চেষ্টা করেছিলেন, কিন্তু কালীপদ চৌধুরীর কোঠা বাড়ি তাতে বন্ধ থাকেনি। অবশেষে যেদিন সুন্দর 2 কুঠুরি পাকা ঘর নির্মাণ শেষ করে কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন, বাস্তু পূজা এবং সত্যনারায়ণের সিন্নির আয়োজন করলেন, রামতারণ সেদিন তার কর্মস্থল গোয়ারিতে। বংশের প্রথম কোঠা বাড়ি। কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিতেই এ ঘরে প্রথম শুলেন। জ্যোৎস্না রাত্রি, বর্ষাকাল। মনে পড়ল এই বর্ষার দিনেই ঘরের ঘরে জল পড়ত মটকা দিয়ে। গরিব স্বামী কখনো সে দুঃখ ঘোচাতে পারেননি, কিন্তু আজ উপযুক্ত ছেলে এসে ঘরের চালের জায়গায় পাকা ঘর তুলল। আজ যদি তিনি বেঁচে থাকতেন। জগদম্বা দেবী সে রাত্রে আদেও ঘুমোতে পারলেন না। দরজায় জানলায় নতুন রং মাখানো হয়েছে, তার গন্ধটা বড়ই উৎকট। একবার সে গন্ধটা মনে পরম আনন্দ বয়ে আনে। চোখ বুজে থাকতে থাকতে মাঝে মাঝে চোখ খুলে ঘরের চারিদিকটা চেয়ে দেখেন একবার। না, পাকা ঘরই বটে,
হইতো কড়িকাঠ, হইতো পাকা চুনকাম করা দেওয়াল, হইতো আবারও সেই রঙের উৎকট গন্ধটা। না না না, স্বপ্ন নয় এটা, সত্যি সত্যি জগদম্বা দেবী কোঠা ঘরেই শুয়ে আছেন বটে। আর এই দিন থেকেই কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হয়ে উঠলেন। রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি হতে চাননি, কিন্তু গ্রামের লোক সালিশ মীমাংসা ইত্যাদি কাজে তাঁর সাহায্য চাইতে লাগলো। বারোয়ারির চাঁদা আদায়ের ভারও তাঁর উপরে এসেই পড়তে লাগলো। ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরো ভালো হয়ে উঠল। তিনি কাছারির নায়েবি পদে পাকাপোক্তভাবে বহাল হয়ে সুখ্যাতির সঙ্গে ওই কাজও করতে লাগলেন। মাইনে 20 টাকা বটে, কিন্তু রোজগার করতেন 60 থেকে 70 টাকা। যে সময় 9 শিকে উৎকৃষ্ট বালাম চালের মন, 10 আনা বঘৃতের সের, 16 সের খাঁটি দুধ 1 টাকায়, একটা 2-3 সের ওজনের রুই মাছের দাম বড়জোর 1 টাকা, সে সময় কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থা সম্পন্ন মাতব্বর গৃহস্থ বলে গণ্য হবেন নাই বা কেন? বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ নিষ্পন্ন হল। লক্ষ্মী যখন আসেন তখন কোন দিক দিয়ে যে আসেন তা বোঝা দেয়। এই বিয়ের পর থেকেই কালীপদ চৌধুরীর অবস্থা খুব ভালো হতে লাগলো। এদিকে রামতারণ বারুজ্যে বৃদ্ধ হয়ে কাজে অবসর নিলেন। নকল নবিশের কাজে পেনশন নেই, তার অবস্থা আগের থেকে খারাপ হয়ে পড়ল। তবে একেবারে গরিব হয়ে তিনি কখনোই পড়েননি, কারণ হুঁশিয়ার রামতারণ অনেক জায়গা জমি করে নিয়েছিলেন। বছরের ধান গোলায় মজুদ থাকত। কালীপদ চৌধুরীর 1 ছেলে ও 3 মেয়ে। ছেলেটি গ্রাম্য পাঠশালায় পড়বার পরে কিছুদিন বাড়ি বসে জমিদারি সেরেস্তায় কাজ শিখছিল, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাকে দূরবর্তী মহকুমার ইংরেজি স্কুলে ভর্তি করে দেয়া হলো। ইংরেজি লেখাপড়ার চল তখন গ্রামে প্রবেশ করেছে। 2-3টি ছেলে এন্ট্রান্স পাশও করেছেন, আর রামতারণ বারুজ্যের বড় নাতি তার মধ্যেই অন্যতম। 1280 সাল। কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথিক ডাক্তারি করে 2 পয়সা উপার্জন করছে। কালীপদ চৌধুরীর বয়স 64 কোঠায়। রামতারণ বারুজ্যে অতি বৃদ্ধ অবস্থায় এখনো বেঁচে আছেন, তবে নড়ে চড়ে বেড়াবার আর ক্ষমতা নেই। তাঁর ছেলেরাও চাকরি করছে, কিন্তু এদিকে সুকুমারদের আবারও বাড়ি হবে। কিন্তু সুকুমারের সময় নেই, সে পয়সাওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছুটোছুটি করে বেড়াচ্ছেন, কোথায় চুন কোথায় সিমেন্ট ইত্যাদি নিয়ে। 2টো বড় সেগুন গাছ কাটিয়েছেন সর্বপরামানিকের বাগানে। মুর্শিদাবাদ থেকে করাত টানবার মিস্ত্রি আর ছুতোর মিস্ত্রি এনে সেই বাগানেই কাঠ চিরাইয়া দরজা জানলার কড়ি বর্গা ইত্যাদি তৈরি করা হচ্ছে। ছেলে সুকুমার বাড়ি 2 তলা করবে, পুজোর দালান তৈরি করবে, পুকুর কাটাবে। এতে বৃদ্ধ কালীপদর উৎসাহের সীমানা নেই। এই বিষয়ে সে রামতারণ বারুজ্যের কাছে গেলেন। অতি বৃদ্ধ রামতারণ বললেন, কে? এই যে কাকা, আমি কালীপদ। ও, এসো এসো বাবা, তা কি মনে করে? শুনলাম আপনি নাকি কয়েকটা পুরনো কড়ি বিক্রি করবেন। কার বাড়ি? আগে বাড়ি নয়, কড়ি, ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার এখানে। কেন? সুকুমার বাড়িটা 2 তলা করবে, আর বলছে ওই পুজোর দালানটাও করবে নাকি সঙ্গে সঙ্গে। সবই তো মহামায়ার কৃপা, যদি তাকে এবার আনা যায়। আর আমার তো এখন গেলেই হয়। আপনাদের কোলে পিঠে মানুষ হলাম, আর দেখুন না আমরাই বুড়ো হয়ে গেলাম। এখন ওদেরই সব। নাতি 2টো আছে, ধুলো গুঁড়ো বংশের। আশীর্বাদ করুন।
যেন ওরা মানুষ হয়ে বংশের নাম রাখে। ও, বসো বসো বাবা। সুকুমার হীরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি, 2 পয়সা রোজগারও করছে। আর আমার আমার ওই বাঁদরগুলোকে দেখো, ও মানুষ হলো না। হ্যাঁ হ্যাঁ, পুরনো করি আছে, তুমি তুমি নিয়ে যাও। ও আমার সেই পৈতৃক আমলের বাড়ির করি, নিয়ে যেওখন, দর একটা যা হয় ঠিক করে দেব। কালীপদ বিদায় নিলে রামতারণ বাড়ুজ্জে দীর্ঘশ্বাস ফেললেন। খেতে পেত না ওই কালীপদ চৌধুরী। ওর মা লোকির বাড়ির রাঁধুনির কাজ করে ছেলেকে মানুষ করেছিল, তিনি তো সবই জানেন। আর আজ আজ তার ছেলে দোতলা কোঠা তুলছে, আবার পুজোর দালান তুলে দুর্গোৎসব করবে বলেও শাসিয়ে গেল। সবই অদৃষ্ট। 3 মাসের মধ্যে সুকুমারদের দোতলা বাড়ি উঠল বিস্তর ছোটাছুটির পরে। একখানা মনের মতন বাড়ি তুলতে সে তো কম হাঙ্গামা নয়। চুন সুরকি ইট কাঠ জোগাড় করতে এই 3 মাসে পিতা পুত্রের সময় স্নান খাওয়া কোনোটাই হয়নি। খুব ধুমধাম করে গৃহপ্রবেশ করা হলো। রামতারণ বাড়ুজ্জে চিড়ে দইয়ের ফলার করে গেলেন। আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথম দুর্গোৎসবে খিচুড়ি মাংস ইত্যাদি খেলেন আর কবির গান শুনলেন। পরপর এত আঘাত বোধহয় অতিবৃদ্ধ রামতারণের আর সহ্য হল না। সেই অগ্রহণের শীতকালের প্রথমেই সামান্য 2 দিনের জ্বরে তার দেহান্ত ঘটল। সুকুমার পৈতৃক ভিটাতেই দোতলা বাড়ি তুলেছিল। তার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটা তোলেন ভিটাতে, যে বাড়িটা একসময় রামতারণ বাড়ুজ্জের মনে কত ঈর্ষার সঞ্চার করেছিল, সেই বাড়িটার আদর আস্তে আস্তে কমে গেল। দোতলা বাড়ির পিছনে সেটা অনাদৃত অবস্থায় কেবলমাত্র জিনিসপত্র রাখবার ভাড়ার ঘর আর 2-1 আশ্রিতা দূর সম্পর্কীয় আত্মীয়দের শোবার ঘর হিসেবেই ব্যবহৃত হতে লাগলো। হ্যাঁ, এসবের মাঝেও কেবল একটাই কথা, বাড়িতে সত্যনারায়ণ পুজো ও সিন্নি বিতরণ করা হলে তা ওই পুরনো কোঠা বাড়িতেই করা হয়ে থাকে। সুকুমার ডাক্তার হিসেবে নাম করলো ভালো। অনেক দূর থেকে লোকে রোগী দেখাতে আসে। যারা আসে তারা একবার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়ি দেখে যায়। পুজোর দালানও তো গ্রামে মোটে ওই একটিই আছে। দুর্গোৎসবও ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের 2 সংসার। প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয়নি। দ্বিতীয় পক্ষে স্ত্রীর পর পর 4-5টি ছেলে মেয়ে হলো। এই লোকে যে অনেক সময় গল্প করে না, যে নিঃসন্তান প্রথম স্ত্রী স্বামীর বংশ রক্ষার জন্য নিজেই স্বামীর বিয়ের ব্যবস্থা করে, সুকুমারের জীবনে তাই বাস্তব সত্যে পরিণত হয়েছে। সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী। অনেক খুঁজে পেতে কালীপদ চৌধুরী ছেলের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর 10 বছর কেটে গেল, সন্তান সন্ততি বংশে একজনও এলো না। সুন্দরী তরুবালার রূপ ফেটে পড়ছে। খিড়কিতেই কালীপদ শখ করে পুকুর কেটে ঘাট বাঁধিয়ে দিয়েছিল। পুকুর ঘাটে যখন বড় বউ স্নান করতে নামতো, তখন তার রূপের ছটায় সমগ্র ঘাট আলোয় আলোকিত হয়ে যেত। সেই দিন রাত্রে তরুবালা তার স্বামীকে বলল, শোনো, একটা কথা রাখতে হবে তোমায়। কি কথা? বলো, রাখবে? না শুনে কি করে বলি? তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, এটা একটা কথার মতো কথা বটে। একটা কেন, 2টো দাও। ওসব চালাকি রাখো, আমি মেয়ে দেখে রেখেছি। ছেলেপুলে না হলে বংশ থাকবে কি করে? হ্যাঁ, পয়সা করি রোজগার করছো কার জন্য? এসব কথা কি সত্যি ভেবে দেখেছো? না, বিয়ে করা দরকার হয়ে পড়েছে দেখছি। শোনো, তুমি যতই চালাকি করো, আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ। বংশে বাতি দিতে কেউ না থাকলে তার মন খারাপ হবারই কথা। এসব তোমার মনের কথা? নিশ্চয়ই। তুমি কি ভাবো আমি ঠাট্টা করছি?
সুকুমার সেইবার কথাটা যতই ঠাট্টা করে উড়িয়ে দিক, অবশেষে দ্বিতীয় বিয়ে তাকে করতেই হলো। দ্বিতীয় স্ত্রীর নাম নীরজা সুন্দরী। দেখতেও নিতান্ত মন্দ নয়, বেশ স্বাস্থ্যবতী আর শান্ত স্বভাবের। বিয়ের 3 বছর পরে একটি কন্যা আর আরো 2 বছর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ডাক্তার বাড়ি আলো করে তুলল। তরুবালা সর্বদাই দোতলার ঘরে ছেলেকে নিয়ে বসে থাকে। কেউ আসলে গর্বের সঙ্গে বলে, এই দেখো পিসি, আমার ছেলে। একবার এক মন্থরা জুটেছিল। সে বুড়ি পাশের বাড়ির শ্যামাপদ বারুজ্যের মা। বড় লোকের বউ তরুবালার খোসামত করে কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা নতুন কাপড়, আবার কখনো বা এক কাঠা সোনামুখের ডাল নিয়ে যেত। সেই দিন তরুবালা অমন বলতেই বুড়ি বলল, আহা, বড় বৌমার যা কাণ্ড! কেন খুড়িমা? সতীন পর দেখা পেয়েছ মা, নিজের ছেলে সোয়াদ তো আর পেলে না। আহারে, দুধের সোয়াদ কি ঘোলে মেটে? কেন? আহা মা, তোমার মুখের দিকে চাইলে আমার বড় কষ্ট হয়। কথায় বলে না, সতীন কাঁটা তার খোকা। তোমার তাতে কি? বড় হয়ে কিও তোমায় ভালো চোখে দেখবে? হ্যাঁ, এই দিন থেকে তরুবালা তাকে এড়িয়ে চলত। ক্রমেই নীরজা সুন্দরী আরো 3 জন পুত্র সন্তানের মা হয়ে উঠল। ছোট ছেলেটা লেখাপড়ায় ভালো হয়ে উঠল। সব পরীক্ষায় বৃত্তি পায় সে, সব বিষয়ে সমান জানে শোনে। গ্রামের মধ্যে অমন ছেলে দেখা যায়নি ইতিপূর্বে। বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায় এমন অবস্থা। নাতির কথা সকলকে গর্ব করে না বলে বেড়ালে তার দিন কাটে না। যে বছর ছেলেটা এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পেল, সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রেখে সৎ ছেলে মেয়েগুলোকে কাঁদিয়ে অকালে স্বর্গারোহণ করল। তরুবালার মৃত্যুতে গ্রামের এমন কোনো লোক ছিল না যে চোখের জল ফেলেনি। 1310 সালের বৈশাখ মাস সেটা। তারপর অনেক সুখ দুঃখের ঝড় বয়ে গেল সংসারের উপর দিয়ে। সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পেয়ে দিল্লি চলে গেল। অন্য 2 ছেলের মধ্যে একজন উকিল আর অন্যজন ডাক্তার হয়ে কলকাতায় প্র্যাকটিস শুরু করে দিল। কারণ দেশে নিজের বাবা পয়সাওয়ালা ডাক্তার, ডাক্তারি শিখে ছেলে সেখানে বসলে কোনো লাভই নেই। সুকুমারও ভাবল, অনেক দিন থেকেই কলকাতায় ডাক্তারি প্র্যাকটিস করবার যে শখটা ছিল, নিজের ছেলের মধ্যে দিয়েই না হয় সেটা সার্থক করে তোলা যাক। কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ, বিশেষ নড়তে চড়তে পারে না। নাত বউয়েরা সেবা করলে খুব ভালো লাগতো বৃদ্ধের, কিন্তু হেকাল পড়ে গেছে। নাত বউয়েরা স্বামীদের সঙ্গে বাড়িতে বাড়িতেই ঘোরে। যদি কোনো নাত বউ কখনো কেমনে আসে গ্রামের বাড়িতে 2-1 সপ্তাহের জন্য, তবে কালীপদ তাকে পেয়ে বসেন। যত গল্প তার সঙ্গে। সে বেচারিকে কাজ করতে দেবেন না, তার নিজের ছেলেপুলেদের তদারক পর্যন্ত করতে দেবেন না তিনি। কেবলই বলবেন, বসো দিদি বসো। এই শোনো, তোমার শ্বশুর যখন ছোট ছিল। অর্থাৎ কেবলই সুকুমারের গল্প। বৃদ্ধ বললেন, বুঝলে দিদি, সুকুমার আমার বংশের চূড়ো। তারপর বললেন, আগেই ভিটাতে কিরকম খড়ের ঘর ছিল, তিনি হাতে সামান্য কিছু জমিয়ে পুরনো কোঠাঘরটি করেন। 2 কোঠরি, ছোট্ট বারান্দা। সে কি আনন্দ উৎসাহের দিনই না গেছে। চিরদিনের খড়ের ঘর খুঁজিয়ে প্রথম পাকা বাড়ি করার আনন্দ। গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া, অনেক লোকের প্রশংসা, আবার অনেক লোকের ঈর্ষা অর্জন করা। জীবনে একটা কিছু করা হলো এই প্রথম, বংশের প্রথম কোঠা বাড়ি। তোমার দিদি শাশুড়ি বুঝলে, আর যদি বেঁচে থাকতো। নাত বউ ঠাট্টা করে বলে,
কোন পক্ষের কথা বলছেন দাদু? আপনাদের সময় তো নাকি? সে আবার কি? ও হ্যাঁ, তা এক পক্ষই ছিল, এখন এই আর এক পক্ষ হয়েছে, এমন টুকটুকে। বলি নাতবউয়ের গাল টিপে দেন। নাতবউ বলে, ও দাদু, এবার চলুন, আপনাকে বাড়িতে নিয়ে যাব তো। না দিদি না, সে বয়স কি আর আছে? এখন গাড়িতে উঠছে নামতে ভয় হয়। তারপর থেকে অনেক বছর কেটে গেল। 1340 সাল। স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথ বন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টের বড় চাকুরে। পেনশন নেওয়ার সময় এখনো হয়নি, তবে খুব বেশি দেরিও নেই সেই দিন। বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য দুটি ছেলে এখনো ছাত্র। অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ। ছেলেরাই এখন তাকে আর ডাক্তারি করতে দেয় না। লেক রোডের ধারে হাল ফ্যাশনের তেতলা বাড়ি সম্প্রতি শেষ হয়েছে। দুই ছেলের নামে পাশেই কয়েক কাঠা জমি আগেই অনাথ বন্ধু কিনে রেখেছিলেন, আজ থেকে প্রায় বছর 10 আগে এক দালাল বন্ধুর সাহায্যে। গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে, এমনকি কয়েকজন সাহেব শুভ নিমন্ত্রিত হয়ে এলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালোই হলো। অনাথ বন্ধুর প্রতিজ্ঞা ছিল, কলকাতায় বাড়ি না করে বড় ছেলের বিয়ে তিনি দেবেন না, নয়তো বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আর ডেপুটি ম্যাজিস্ট্রেট পাত্রের বিয়ের সম্বন্ধ যে কত বড় বড় ঘর থেকে এসেছিল তার বলারই উত্তর রাখে না। এইবারে বাদুর বাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সঙ্গে শুভ দিনে পুত্রের বিয়ে দিয়ে অনাথ বন্ধু হাঁপ ছেড়ে বাঁচলেন। বৃদ্ধ সুকুমার ডাক্তার এই উপলক্ষে দেশের বাড়ি থেকে সেই যে কলকাতার বাড়িতে এসেছিলেন আর ফিরে যাননি, ছেলেরাই যেতে দেয়নি। নববিবাহিত পৌত্র অরুণ বলল, কি কেমন বাড়ি হয়েছে দাদু? বৃদ্ধ সুকুমার বললেন, বেশ হয়েছে, চমৎকার চমৎকার। আর তুমি কিন্তু দেশে ফিরো না, সেখানে মশা ম্যালেরিয়া। তা বটে, তবে তবে তবেটা আবার কি শুনি? তুমি আমার সাথে চলো না আমার ওখানে, সীতালক্ষ্মী নদীর ধারে চমৎকার কোয়ার্টার্স। বেশ বেশ। হ্যাঁ রে দাদু, হাকিমি করে এসে সন্ধ্যেবেলা এতদিন কি করতিস বল দিকিনি? আজ না হয় নাথ বউ হলো। কেন, পাশেই টেনিস কোর্ট, জেলখানার পাশেই। সরকারি ডাক্তার খুরশেদ আলী সেকেন্ড অফিসার, সার্কেল অফিসার দত্ত, জুট অফিসার আব্দুল শোভান, সবাই মিলে টেনিস খেলি। তোমার নাথ বউয়ের অভাব অনুভূত হয়নি একদিনও। চলো দাদু, তুমি আমার সঙ্গেই চলো। দাদু, গা ছেড়ে যেতে ইচ্ছে করে না। ওই গাঁয়ে বাবা যেদিন খড়ের বাড়ি ঘুচিয়ে প্রথম দুটি মাত্র পাকা কুঠুরি তুললেন, সেই দিনের আনন্দ ওই ভিটের মাটির বুকে লেখা আছে। বংশের প্রথম কোটা ঘর, কত কষ্টের কত আনন্দের জিনিস। ওই ভিটেতে আমার প্রথম স্ত্রী, মানে তোমার বড় ঠাকুরমা। এই সময় অরুণের ভাই তরুণ এসে ডাকল, দাদা ওপরে যাও, টেলিফোনে কে ডাকছে। 1350 সাল। স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বন জঙ্গলে ঢেকে গিয়েছে। দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর আর অশ্বত্থ বৃক্ষ। লোকে বলে ডাক্তারের ভিটায় দিনমানে নাকি বাঘ লুকিয়ে থাকতে পারে। গত 8 বছরে এই বাড়িতে পুত্র ও নাতিরা কেউই আসেনি। জানলা দরজার অনেকগুলোই লোকে খুলে নিয়ে গেছে। স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ কয়েক বছর বর্ষার জল খেয়ে একেবারে ধসে পড়ে গিয়েছে। জীর্ণ দেওয়াল দাঁড়িয়ে আছে মাত্র। আজকাল সাপের ভয়ে ডাক্তারের ভিটের ত্রিসীমানাও কেউ মারায় না।
শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কোঠাবাড়ির ইতিহাস। অবশ্যই জানিও কেমন লাগলো আজকের গল্প। আজকের গল্পের গল্প পাঠিয়েছিলাম আমি কুন্তল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে কৌশিক, তৃষা, অর্ণব, শিপ্রা, সায়ন্তন এবং আমি কুন্তল। সহযোগিতায় সংকল্প, শব্দগ্রহণে লিও, আবহ সৃষ্টি করেছে ম্যাক্স, নির্দেশনায় স্মিতা এবং কভারটি ডিজাইন করেছে রৌনক। কেমন লাগছে আমাদের গল্প? আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে দিন। আবারও নতুন গল্প নিয়ে আমরা ফিরে আসব। ততক্ষণ সকলে ভালো থেকো আর ভয় থেকো।